ব্রিটিশ কাউন্সিল এবং সিসিডির তত্ত্বাবধানে 2013 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অ্যাক্টিভ সিটিজেন রাজশাহীর 14তম ব্যাচ তাদের ট্রেনিং সম্পন্ন করে। ট্রেনিং পরবর্তীকালে হাইজিনিক ফুড ফর হেলদি কমিউনিটি শিরোনামে তারা তাদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্টের কাজ শুরু করে। প্রজেক্টটির উদ্দেশ্য ছিল মূলত সচেতনতা তৈরি এবং বৃদ্ধি করা, বিশেষত রাস্তার পাশে যে সমস্ত খোলা হোটেলে অস্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশন করা হয় সেসব ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সচেতনতা তৈরি করা। কাজের প্রাথমিক পর্যায়ে আমরা বিএসটিআইয়ের কাছ থেকে অনুমতি গ্রহণ করি এবং বিভিন্ন হোটেলে গিয়ে হোটেল মালিকদের সঙ্গে কথা বলে তারা যেন তাদের হোটেলে স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং খাবার মান নিশ্চিত করে সে বিষয়ে উৎসাহ প্রদান করি। চলুন দেখে আসি আমাদের প্রাথমিক পর্যায়ের কাছের কিছু খণ্ডচিত্র। এখন আমরা এসেছি বিশ্ববিদ্যালয় বিনোদপুর গেট সংলগ্ন একটি খাবারের দোকানে। সেখানে তসলিমউদ্দিন আছেন আমাদের হোটেল মালিকের রূপে। আসলে আমরা তার সাথে কথা বলি। ভাই, আপনাদের দোকানে কি কি খাবার দেন আপনারা? ভাত, জিলাপি, পরোটা, সিঙ্গাড়া, তারপর পেঁয়াজি, সামোসা, মাংস, মুরগি, গরু, ছোট মাছ, বড় মাছ। মানে আপনাদের এখানে সকালে খাবার, দুপুরে, রাতে তিন বেলাতেই খাবার পাওয়া যায়? তিন বেলাতে খাবার পাওয়া যায়। আচ্ছা, তো আপনাদের মেইন কাস্টমার কারা এখানে? ইউনিভার্সিটি স্টুডেন্ট বেশি কাস্টমার। আর এমনিতে দিনমজুর, কুলি শ্রমিক এরকম কেউ আসে? হ্যাঁ, সকল ধরনের লোকই এখানে খায়। তো আপনাদের হোটেলে খাবারের মান সম্পর্কে আপনি কি বলছেন, যে আপনারা মনে করেন যে এটা স্বাস্থ্যকর অবস্থায় আছে? অবশ্যই স্বাস্থ্যকর অবস্থায় আছে, সার্টিফিকেট আছে, সিটি কর্পোরেশন লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে। 25 বছর ধরে ব্যবসা করি। স্বাস্থ্যকর না থাকলে কেমন করে চলে? কিন্তু আপনারা এই যে রাস্তার পাশে এরকম ধুলাবালি এলাকায় খাবারগুলো খোলা রাখছেন, আপনারা এটাকে কি বলবেন? পেপার দিয়ে ঢেকে রাখি, পানি ছিটাই রাস্তাতে। কিন্তু এখন তো খাবার খোলা দেখতেছি, এই খাবারটাই তো আপনারা পরবর্তীতে খাবার কাস্টমারকে দিবেন, তাই না? বানালাম, গরম ঢাকবো এখন, পলিথিন দিয়ে ঢেকে রাখবো। এখন গরম আছে রাস্তার ধারে। তো আপনি মনে করেন যে খাবার মানে স্বাস্থ্যসম্মতভাবে রেখেই তারপরে খাবার দেওয়া উচিত? অবশ্যই। আচ্ছা, কিছুক্ষণ আগে উনি কিন্তু খাবার বানাচ্ছেন, খাবার পাশে দাঁড়িয়ে উনি সিগারেট খাচ্ছেন, তো এটাকে আপনি কিভাবে বলবেন? সিগারেট খাওয়া ঠিক না খাবারের পাশে। তো আপনি হোটেল মালিক হিসেবে আপনাকে একটু উচিত না যে এটা একটু নজরদারি করা? তারপরে হয়তো খাই নিষেধ করি। তো হোটেল মালিক হিসেবে আপনি বিশ্বাস করেন যে খাবার ভালোভাবে দিয়ে তারপরে? ভালো হবে, ভালো বলে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খায়, ছাত্ররা খায়, সবাই খায়। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এসেছি বিশ্ববিদ্যালয় বিনোদপুর গেট সংলগ্ন একটি খাবারের রেস্তোরাঁয়। সেখানে আমরা কথা বলবো খাবারের হোটেলের মালিক হোসেন সাহেবের সাথে। আসুন দেখি ওনারা আমাদের স্যাপ সম্পর্কে কি বলেন এবং খাবার ঢাকা প্রয়োজনীয়তা সম্পর্কে ওনার কি মতামত। আসলে মানে মাল তো ঢাকি রাখা, ধুলাবালু পড়বে, এটাতে সমস্যা। ছেলেবেলে দেখলে আসবে না খাইতে, আমরা ঢাকি রাখতেছি, চেষ্টা করতেছি। আর দোকান আমাদের তো পড়ে গেছে, বুঝতে পারলেন, আমাদের এখন মাল সব এলোমেলো। আপনি তাহলে মনে করেন যে খাবার ঢেকে রাখা আসলেই দরকার? খাবার ঢাকি রাখার এটা তো মানে কাস্টমার তো অবশ্যই টাকা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা দেখি যে খোলাই থাকে। এখন যেইভাবে রাস্তাঘাট দিয়ে চলে, গাড়ি ঘোড়া চলে, এখান থেকে তো একেবারে রাস্তার উপর খুবই ধুলাবালি চলে আসে। এই ব্যাপারে একটু সতর্ক হওয়ার জন্য আমরা আপনি জানেন না, আমরা যথেষ্ট সতর্ক। আপনি আমার এই যে হোটেলে আপনার নাম আছে, আপনি যে কোনো এমনি আমার বাদ দিয়ে আপনি বাইরে যেটা জিজ্ঞেস করবেন আশপাশে, তাহলে আপনি বলবেন। আমরা তো জানি আমাদের আমরা নিজে 3 বেলা খাই। সেটাই আমরা বলতে এই যে আসছি, এখন যাবো মনে করেন একদম রাত্রি 3টায় বন্ধ করে, 2টা, 2:30, 3টা বাজে। তাহলে আমরা যেমন খাই তোমরা সবসময় আমরা কমপ্লেন দিচ্ছি। না, আমি কমপ্লেন করছি না, আপনি আমার বলছেন তো আমরা কীভাবে রাখছি। না, ঠিক আছে, আমরা আপনাদের দেখে আপনারা তো ভালো হোটেল, রাজশাহীর মধ্যে অনেক ভালো হোটেল, তাই না? তো আপনাদের দেখে কিন্তু বাকিরা শিখতে মেমোরি হোটেল কি করতেছে সেটা আপনারা যদি ভালোভাবে সচেতনতা সবচেয়ে ভালো। এই যে আপনি আমি আরও সতর্ক হয়ে যাবো। সেই জন্যই আমরা আপনি যে কষ্ট করে বলতে চাইলেন, এটাই তো আমি কানে নিলাম না, তাদের হলো না। তাহলে আপনি যেমন বললেন, আমার জিনিসটা আরও সতর্ক হয়ে যাবো যে না ঠিক আছে, এটার ব্যাপার আরও নজর দিতে হবে বেশি। আপনার রাখা আছে খাবার, হ্যাঁ, আমরা চাচ্ছিলাম খাবার ঢেকে রাখতে এবং খাবার যেখানে পরিবেশন করা হয় সেখানে পরিবেশটা স্বাস্থ্যসম্মত যেন হয় এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলতাম। তো আপনার বাইরে দেখলাম কিছু খাবার না ঢাকা রাখা অবস্থায় রাখা আছে। সব সময় তো রাস্তাঘাটে চলছে। আমরা আগে রাখতাম না, বুঝতে পারলেন, বিক্রি হয় না।
না বসে থাকতে হয় চুপচাপ, আর রাস্তাতে থেকে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাগজে ই খাচ্ছে, একটা গ্লাসে পানি খাচ্ছে। আচ্ছা না, তাদের তো অবশ্যই বলা হবে। এবং কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই ধারাবাহিকতাই আপনার কাছে বলতে আসলাম যে এরপর থেকে কাইন্ডলি একটু ঢেকে রাখবেন। জাস্ট অবশ্যই, পলিথিন দিয়ে যদি ঢেকে রাখেন তাহলে মানে আসলে আপনি ব্যবসা করছেন, আপনিও মানুষ, যারা খায় তারাও মানুষ, তো মানুষের প্রতি মানুষের তো দায়িত্ব এটা, তাই না? এই কারণে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকশন প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে এসে আমরা আমাদের কাজের প্রচারণার জন্য পুরো রাজশাহী শহর জুড়ে পোস্টার লাগাই এবং বিভিন্ন জায়গা থেকে জনমত সংগ্রহ করি। আসুন দেখা যাক সেসব কাজের কিছু খণ্ডচিত্র। তা আমরা এই কাজটা করছি, এ ব্যাপারে আপনাদের মূল্যায়ন বা মতামত চাচ্ছিলাম। এটা অবশ্যই ভালো একটা কাজ, কারণ রাস্তায় এরকম খোলা খাবার খেয়ে আমাদের অনেক রকম সমস্যা হচ্ছে, অসুস্থ হচ্ছে। এরকম কাজ করা রাজ্যের জন্য, পুরো দেশ যদি এরকম করে তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্ত পাবো। খাবারগুলো যদি ঢাকা থাকে, সুস্বাস্থ্যকর হয়, তাহলে অবশ্যই অনেক মানুষই আসবে খেতে। তারপরে হচ্ছে আমাদের জন্য ভালো সেটা। আচ্ছা, তারপরে আর এমনিতে যে এ ধরনের কাজ প্রয়োজন আছে বলে কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আসলে হ্যাঁ, মানুষ সবই বোঝে কিন্তু সচেতন না, কিন্তু হ্যাঁ, সচেতন হতে হবে আমাদের নিজেদেরকে। কাজ করার দরকার আছে, মানুষকে বলার দরকার আছে, মানুষ হিসেবে দরকার আছে, মানুষকে দরকার আছে বলার। আপনারা এটা ইয়ে করছেন আর কি বলছেন। জি জি, হ্যাঁ, এটা ভালো অবশ্যই। আর আমাদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্টের এ পর্যায়ে এসে আমরা অনুধাবন করি যে শুধুমাত্র বিক্রেতাদের সচেতন করার প্রচেষ্টাই আমাদের আশানুরূপ সাফল্য এনে দিতে পারবে না। এর জন্য প্রয়োজন ক্রেতা সাধারণেরও সচেতন হওয়া। আর এই বিষয়টি মাথায় রেখেই আমরা রেডিও পদ্মার সাপ্তাহিক আয়োজন ইউথ ভয়েসে আমাদের কাজের প্রচার এবং প্রকাশ করি। আর সেই সাথে সকলকে পরিচয় করিয়ে দেই আমাদের ওপেন ফেসবুক গ্রুপ হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটির সাথে। এই গ্রুপে যোগদানপূর্বক যে কেউ আমাদের কাজ সম্পর্কে জানতে পারবে এবং আমাদেরকে তাদের মূল্যবান মতামত প্রদান করে সমৃদ্ধ করতে পারবে। এর পাশাপাশি আমরা রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই এবং সেখানে মুক্ত আলোচনার আয়োজন করি। এর মাধ্যমে আমরা আমাদের কাজের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেই, তাদের প্রশ্নের উত্তর দেই এবং আমাদের ওপেন ফেসবুক গ্রুপ হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটিতে যোগদান করে আমাদের কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করি। চলুন দেখে আসি আমাদের মুক্ত আলোচনার কিছু অংশ। আমরা অনেকেই, বেশিরভাগই স্টুডেন্টই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি রাস্তার পাশের হোটেলগুলোতে। এখন এই হোটেলে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে খাবারটা ঢাকা থাকে না। এই আমাদের পাশে একটা আছে উদাহরণ। তো আমাদের কাজটা হলো তাদের কাছে যাওয়া এবং হোটেল মালিক এবং কর্মচারী যারা আছে এবং যারা খাওয়া দাওয়া করছেন তাদের সচেতনতা গড়ে তোলা যে আপনারা খাবারটা ঢেকে রাখেন এবং রান্নাটা পরিষ্কার জায়গায় করেন। এখানে কিন্তু এই যে আমাদের ছবিগুলো আমরা সার্ভে করেছি, রসগোল্লা হাত দিয়ে তুলছে, তারপরে যে পাশে সিগারেট খাচ্ছে, এইসব ব্যাপার আর কি। আর তারপরে আছে আমরা হচ্ছে এই যে আমরা কাজটা করব, আমরা তো অথরাইজেশন ছাড়া যেতে পারি না। এজন্য আমরা বিএসটিআই থেকে আমাদের এই কাজটা করার একটা অনুমতি নিয়ে এসেছি। নেওয়ার পরে আমরা গিয়েছি, দল ধরে গিয়েছি এবং যে তাদেরকে দোকান মালিক এবং এখানে একটা ফুচকার দোকান, এটা একটা হোটেল, ওটা একটা হোটেল, তাদেরকে যে বলেছি আমরা অন স্পট দেখেছি যে কি ধরনের তাদের খাবার দাবারটা যদি না ঢাকা থাকে তাহলে আমরা তাদেরকে যে বলেছি যে ভাই আপনার খাবার দাবারটা ঢেকে রাখেন এবং পরিষ্কারভাবে করেন। এই হচ্ছে আমাদের কাজ এবং আমাদের কাজ সম্পর্কে ইউথরা কি চিন্তা করছে, তারা আদতেও সচেতন কিনা, এই ব্যাপারগুলো এখানে আমরা তাদের সাথে আলোচনা করেছি। এছাড়াও কিন্তু আমাদের এই যে খাবারগুলো খেয়ে অনেক ধরনের অসুখ হচ্ছে, শুধুমাত্র স্বল্পমেয়াদী অসুখ না, অনেক হচ্ছে দীর্ঘমেয়াদীও বেশ, যেমন ক্যান্সার এখন হয় এসব খাবার খাওয়ার ফলে। এই সব ধরনেরই আমরা সচেতনতা তৈরি করেছি। আপুর কথা বুঝতে কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কাজটা কি ক্লিয়ারভাবে বোঝা গেছে আমাদের কাছে? অবশ্যই যাবে, সেটাই তো চাচ্ছি। আচ্ছা, আমি সুমাইয়া সিদ্দিকা। আমি হচ্ছে এটার সাথে কি জড়িত হতে পারি কিংবা এইভাবে যেটা সাহায্য করতেছে এটার ক্ষেত্রে কি আমি থাকতে পারি আপনাদের সাথে? ধন্যবাদ আপনার কথার জন্য। এখন আপু যে প্রশ্নটা করলো কীভাবে জয়েন করতে পারি, দেখেন
সশরীরে যদি জয়েন করতে না পারেন কোনো সমস্যা নাই, আমাদের কাছে আপনাদের আইডিয়াগুলো অনেক মূল্যবান। আপনারা এই মুহূর্তে কিছু পরামর্শ আমাদেরকে দিতে পারেন। এছাড়া আমরা আপনাদেরকে হারালেও আপনাদের আইডিয়া হারাতে চাই না। হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটি বলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওপেন, আপনারা সেখানে জয়েন করতে পারেন। জাস্ট এই নামটা দিয়ে সার্চ দিলেই চলে আসবে। সেখানে সবাই জয়েন করছে, তাদের আইডিয়া দিচ্ছে, তারা কিভাবে কাজ করতে চায় সেটা বলছে। প্লাস আমরা আমাদের কাজটা রেডিও পদ্মা আছে না, রেডিও পদ্মার একটা শো হয় শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 7টা, ইউথ ভয়েস। আমরা আশা করছি আপনারা যদি ধরেন 4-5 জন বন্ধু মিলে গেছেন, কোথাও বলেছেন এবং তাতে পরিবর্তন এসেছে, পরিবর্তন না আসলেও আপনারা বলেছেন, আপনাদের অভিজ্ঞতা যদি আমাদের কাছে পৌঁছে দেন আমাদের গ্রুপের মাধ্যমে, আমরা আপনাদের ইন্টারভিউ করব এবং সেরকম যদি ইন্টারেস্টিং গল্প পাই, উৎসাহ জাগানোর মতো গল্প পাই, আমরা আপনাদেরকে নিয়ে ওই শোটা করব। এইটা হচ্ছে আমাদের প্রচারণার মূল উদ্দেশ্য। অবশ্যই যেমন অনেক হোটেল আছে দেখা যায় অনেক ছোট পরিবেশে, তো অনেক ছোট পরিবেশে বলতে ছোট্ট পরিসরে করা, তো ওরা কিভাবে তাদের এই সচেতনতা করবে অথবা এই পরিবর্তনটা আনবে কিভাবে? দেখা যাচ্ছে তারা করতে যাচ্ছে, উদ্যোগটা সব কিছু আছে, কিন্তু অনেক ছোট খোলা পরিবেশে রান্না করতেছে। ওরা কিভাবে ওদের জায়গার অভাবে বাইরে রান্না করতে পারতেছে না, কিংবা সেভাবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করতে পারতেছে না, ওদের জন্য কিভাবে পরামর্শ দেব? ধন্যবাদ আপনার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের টার্গেট কিন্তু চিলিজ বা সেরকম একেবারে বিশাল ফাটাফাটি হোটেল ছিল না, এরকমই আপু যেরকম বললো ওরকম হোটেলই ছিল। এখন খাবারের মান অবশ্যই দেখার বিষয়, কিন্তু আমরা যেটুকু বলছি সেটা হচ্ছে প্রথমে পরিবেশটা তো ঠিক করি। যে জায়গাটাই খেতে দিচ্ছে ওইটার উপরে যদি ঝোল থাকে, যেরকম দোকানের কথা আপনি বললেন, তাতে কিন্তু ঝোল টুল থাকে, ওইটা তো ক্লিয়ার করতে পারে। এটা করতে কি টাকা লাগে? এটা তো মনের ইচ্ছা, তাই না? এটাই আমরা তাদেরকে বলি। আপনি যেটা বললেন, আমরা আমাদের উদ্দেশ্যটা তাদেরকে অনেক বড় বিনিয়োগ করে পরিবর্তন আনতে হবে তা না, তাদের পক্ষে বেশি টাকা খরচ না করে মনের ইচ্ছায় যেটুকু সম্ভব সেইটুকু পরিবর্তন আসুক। সেটুকু কিন্তু আসে না, কারণ আমরা খেয়াল করি না, তাই না? ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আমরা যদি এই ছবিগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে খাবারের একটা পাত্র একেবারে টেবিলের নিচে রাখা আছে, তাও আবার না ঢেকে রাখা হয়েছে। পরেরটাই রাস্তার পাশে ময়লা তৈজসপত্রে রান্না করা হচ্ছে, কোনো কাভার দেয়া নাই। এখানে দেখতে পাচ্ছি রাঁধুনি নিজে রান্না করছে আর রান্নার উপরে সিগারেট খাচ্ছে। আর এখানে রসগোল্লা থাকা হচ্ছে কিন্তু খোলা হাত দিয়ে। এটা চাইলে তারা ঝাঁঝরি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে করতে পারতো, যেটা বেশি স্বাস্থ্যসম্মত হতো। তো এই প্রবলেমগুলো দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এটা অস্বাস্থ্যকর খাবারের সঙ্গে জড়িত। কিন্তু আরেকটা বিষয়, এটা যে সচেতনতার অভাব। এই সমস্যাগুলো দূর করতে কিন্তু বড় বিনিয়োগ করা লাগতো না, বেশি টাকা খরচ করা লাগতো না, শুধু ইচ্ছাটাই যথেষ্ট ছিল। আমরা চেষ্টা করেছি এই সচেতনতা তৈরি করার তাদের ভেতর। আমরা যেহেতু এটা খাদ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, প্রথমে বিএসটিআই এর কাছে যে পারমিশন নিই আমাদের কাজ করার জন্য, তারপরে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন হোটেলে যে হোটেল আলাদার সাথে কথা বলি। স্পেশালি কথা বলার প্রয়োজনটা ছিল তারা কেন ঢেকে রাখে না, তারা কেন খাবারটা ঠিক মতো স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখে না, পরিবেশন করে না, এটা যাচাই করার জন্য এবং তাদেরকে বলার জন্য যেন তারা তা করে। তারা বলছে খাবার যদি ঢেকে রাখি তাহলে তো কাস্টমার খাবার দেখতে পায় না, খাবার খেতেও আসে না। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম পলিথিন কাভার ইউজ করতে, কিন্তু পলিথিন কাভার তো আবার পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকর। সেক্ষেত্রে এই যে এ ধরনের কাচের শোকেস, ইদানিংকাল আমরা এগুলো অনেক দেখতে পাই, এগুলো ব্যবহার করতে বলি। এছাড়া আরও প্রচারণার জন্য আমরা পোস্টারিং করেছিলাম পুরো শহর জুড়ে। তার পরবর্তীতে পাবলিক অপিনিয়ন নিই, স্পেশালি তারা এটা কতখানি প্রয়োজন বলে মনে করে, এই সচেতনতা তৈরি করা। পরবর্তীতে আমরা ভেবে দেখলাম ইউথ জেনারেশনের কাছে আজকে হাতে হাতে ইন্টারনেট, তো ব্লগিং প্রচারণার একটা বড় মাধ্যম হতে পারে। আমরা ব্লগিং করি, স্পেশালি আমাদের এই দুইটা লিঙ্কে আমাদের কাজ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আর সাকসেস বলতে গেলে এই দুইটা সাকসেস খুবই সিগনিফিকেন্ট। এই হোটেলটায় আগে খাবার ঢাকা হতো না, পরবর্তীতে তারা দেখলাম একটু অভিনব কায়দায় মশারি দিয়ে ঢাকা শুরু করে।
এইটুকুর ভেতরে কোনো প্রশ্ন আছে? হচ্ছে আপনারা যে এই কাজটা করতেছেন এটা কি সব মানে হোটেলে হোটেলে করা সম্ভব? কারণ হোটেলে তো অনেকগুলো আছে এগুলোতে মানে সব। থ্যাংক ইউ। যদি বলি তাহলে সমস্যাও কিন্তু সব হোটেলে নাই, ভালো হোটেলও আছে, কিন্তু বেশিরভাগ হোটেল বা একটা বড় অংশের হোটেল, মোট হোটেল সংখ্যার একটা বড় অংশের ভিতরে এই সমস্যাগুলো আছে। আর এটা ঠিক কথা যে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এভাবে হয়তো সম্ভব না, বাট এ কারণেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক, আরো ইউথদেরকে ইনভলভ করতে ইচ্ছুক, যেন যতটা সম্ভব হোটেল আমরা কাজ করতে পারি। আর কোনো প্রশ্ন? যদি ওরা আপনাদের কথা না শোনে তাহলে পরবর্তী মানে কি স্টেপ নেবেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম তো অবশ্যই হয়েছে, উল্টা কাজে যাওয়ার সময় আমাদেরকে কথা শোনা লেগেছে। তো পরবর্তী স্টেপ নেওয়া বলতে গেলে আমাদের মূল কাজটা আসলে সচেতনতা তৈরি করাই। এখানে কাউকে চার্জ করা না বা কোনো ভায়োলেন্ট আচরণ করা না, এটা আমরা পরবর্তীতে কর্তৃপক্ষের নজরে দিতে পারি। এবং সবচেয়ে ভালো হয় যদি তার আশেপাশে কয়েকটা হোটেলে বা আশেপাশের কিছু পরিবেশে পরিবর্তন আসে, তাহলে তাদের ক্ষেত্রে এটা পজিটিভ পরিবর্তন আসবে। সবাই তো পরিবর্তিত হবে না, সবাই ভালোর দিকে যাবে না, কিন্তু আশেপাশে যদি 2-4টা ব্যবসায়ী একটু ভালো হতে পারে, করা যেতে পারে, তাহলে তাদের ভিতরে পরিবর্তন আনা সম্ভব। ওকে, আমরা কাজটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ আশা করব। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন প্লিজ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোটেলে যারা কাজ করে তারা হচ্ছে ভিতরে কাজ করে এবং সেগুলো দেখাতে চায় না, তো সেসব ক্ষেত্রে কি করা যাবে? ওটা অবশ্যই ইম্পর্টেন্ট, এখানে ইগনোর করার কিছু নাই, ভিতরেরটাও দেখা দরকার। বাট বাইরে নিয়ে আগে কাজ করছি। আর আপনাদের কাছে যেমন এটা কাজটা কীভাবে আগানো যায় এই বিষয়ে পরামর্শ চাইছি, আমাদের নিজেদেরও কিছু পরিকল্পনা আছে যেটা ভেতরে ওই সমস্যাটার সমাধান করা সম্ভব, সেটা আমি বলছি। আগে আপনাদের কোনো পরামর্শ থাকলে পরামর্শটা নিই। পরামর্শ আমরা গ্রাহকদের এই বিষয়ে সচেতন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। না, এক্স্যাক্টলি আমাদেরও পরিকল্পনা। তো আমরা আমাদের 14 ব্যাচের ট্রেনিং শেষে যে কাজটি করেছি সেটা হচ্ছে হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটি। মানে এই কাজটা আমাদের ফার্স্ট ফোকাস ছিল যে রাস্তার ধারে যে হোটেলগুলো আছে সেগুলোতে খাবার ঢেকে রাখা হয় না, খাবারের মান নিয়ন্ত্রণও হয় না এবং খাবারটা একেবারেই অপরিচ্ছন্ন জায়গায় তৈরি করা হয়। এই ব্যাপারগুলোকে শুধুমাত্র সচেতনতা, বিক্রেতাদের সচেতনতা, মালিক পক্ষের সচেতনতা এবং কর্মচারীদের সচেতনতা, শুধুমাত্র সচেতনতা, সামান্য সচেতনা হলে কিন্তু এই কাজগুলো হয় না। যেমন এখানে দেখা যাচ্ছে ছবিতে যে একজন খাবার তৈরি করছেন এবং সাথে সাথে সিগারেট খাচ্ছেন। এই জিনিসটা আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হবে। এই ধরনেরই কাজ, যেমন এই খাবারের থালাটা একটু ভালো জায়গায় রাখা যেত। ছবিগুলো দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কী ধরনের সচেতনতার অভাবে কাজগুলো হচ্ছে। হয়তো সামান্য একটু মানসিক পরিবর্তনই এই কাজটাকে কিন্তু অনেক ভালো করতে পারতো, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হতো, কিন্তু শুধুমাত্র সচেতনতার অভাবেই কাজটা হয় না। ছবিগুলো দেখলে কিন্তু বোঝা যায়। আচ্ছা, আমরা যে কাজটি করেছি, যে আমরা সবাই মিলে দল বেঁধে গিয়েছি, সেসব হোটেলে গিয়ে আমরা প্রথমে BSTI এর পারমিশন নিয়েছি যে আমরা এই কাজটা করব, এতে যাতে আমাদের কোনো বাধা না থাকে। তারপর আমরা দল বেঁধে হোটেলে গিয়েছি, মালিক পক্ষের সাথে কথা বলেছি, কর্মচারীদের সাথে কথা বলেছি, বলে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে তাদের শুধুমাত্র সামান্য সচেতনতাই পারে অনেক বড় একটা পরিবর্তন আনতে। আর এখন তো ইন্টারনেটের যুগ, সবার হাতে হাতে ইন্টারনেট চলে এসেছে, এই কারণে আমরা আমাদের কাজটাকে প্রমোট করেছি ইন্টারনেটে এই ব্লগের মাধ্যমে। ধন্যবাদ নিখাত। তো নিখাত অনেকটা ডিসক্রাইব করেই গেছে এবং আমি যেটুকু বলতে চাই সেটারও অনেক কিছুই বলে গেছে। আসলে এরকম উদ্যোগ অনেকভাবে নিলেই নেওয়া যায়, কিন্তু পরিবর্তন আসেনি, আজ পর্যন্ত আসছে না। বাট আমরা জাস্ট ছোট্ট একটা জায়গায় বিশ্বাস করতাম যে একটা দোকানদারের যদি 50টা কাস্টমার থাকে, তার ভেতরে 20 থেকে 25 জনও যদি বলে, যারা রেগুলার কাস্টমার, ওঠা বসা করে, খায়, মামা এটা ঢাকেন নাই কেন, বা আপনার তেলটা ভালো না কেন, এরপর থেকে করবেন, না হলে করবেন। এটা কিন্তু আমরা বলি না, বন্ধুরা গল্প করি, তাই না, যে এই দোকানটা ভালো না, কিন্তু কতজন দোকানদারকে বলি? আমিও বলি না,
এরপর থেকে বলবো। তো আমি ভাবছি একা বলবো না, আপনাদের সবাইকে নিয়ে বলবো। আমরা ভাবছি, আমরা বিশ্বাস করছি যে এটা করলে হয়তো বা যদি করি অ্যাটলিস্ট আমাদের রাইট। আমরা কি টাকা পে করি জাস্ট খাবারের জন্য? আমি তো বলি না, হাইজেনিক খাবারের জন্য, স্বাস্থ্যসম্মত খাবারের জন্য পে করি। তো ওইটা আমাদের রাইট। যদি কেউ না দেয়, ওকে, ভায়োলেন্ট হওয়ার দরকার নাই, বাট বলতে তো পারি। যদি সবাই মিলে বলি, আমি 2-4 জন মিলে যে বললাম, একদিন বললাম, দ্যাটস নট এনাফ। আরও কজন যদি বলেন, ওয়েল দেন একটা আশা করতে পারি যে হ্যাঁ চেঞ্জ আসতে পারে। আর ওই একটা জায়গায় যদি চেঞ্জ আসে, আমার মনে হয় ওই মেন্টালিটি নিয়ে আমরা আমাদের প্রতিদিনের জীবনের আরও ছোট বড় অনেকগুলো সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারি। ফেসবুকে আমাদের একটা ওপেন গ্রুপ আছে, হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটি। একটু কষ্ট করে সার্চ দিলে পাওয়া যাবে। এই গ্রুপে আমাদের কাজের কতদূর কি হলো, কেউ যদি মনে কোনো নতুন প্রশ্ন আসে, কেন করছে, কিভাবে করছে, কারা করছে, এই গ্রুপে আমাদেরকে পাওয়া যাবে। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স, কখনো কোনো হোটেলে গেছেন, খারাপ লেগেছে, অথবা আপনি বলেছেন সেই এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, বলতে পারেন। ব্লগিং আমাদের চলে, অতএব আপনার মনে যদি কোনো লেখা আসে লিখে ফেলেন এবং আমাদের গ্রুপে আমাদেরকে পাঠিয়ে দেন। আপনার ক্রেডিট সহ আমরা প্রচার করব। জনমত সংগ্রহের সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখে পড়ে, আর তা হলো যে এই অস্বাস্থ্যকর পরিবেশের খোলা খাবার গ্রহণের ফলে যে শরীরে স্বল্পমেয়াদী সমস্যাগুলো দেখা যায় সে ব্যাপারে মোটামুটি সবাই অবগত আছেন, কিন্তু এর ফলে যে শরীরে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব থেকে যায় সে ব্যাপারে খুব কম মানুষই সচেতন। তাই আমাদের মনে হয়েছে যে এ ব্যাপারে জনসাধারণকে সচেতন করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা গিয়েছিলাম রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার ABM সেলিমুজ্জামানের কাছে। রাস্তার পাশে এই খাবার দোকানগুলোতে যে উন্মুক্তভাবে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়, সেক্ষেত্রে গ্রাহকদের মানে ক্রেতাদের কি কি ধরনের অসুখ হতে পারে, তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা রাস্তার ধারে যে সমস্ত সার্বিক অবস্থার মধ্যে যে সমস্ত খাবারগুলো সাধারণত খাই, এতে আমাদের সবচেয়ে যে প্রবলেমটা বিষয় সেটা হচ্ছে পেটের পীড়া, স্পেশালি ডায়রিয়া বলেন, ডিসেন্ট্রি বলেন, অনেক সময় টাইফয়েড, প্যারাটাইফয়েড, এই সমস্ত অসুখে কিন্তু আমরা এই অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবারগুলো খাই সেখান থেকে এটা ডেভেলপ করতে পারি। আচ্ছা স্যার, আপনি তো অনেকদিন রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাথে যুক্ত ছিলেন, তো এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান? ধন্যবাদ। আমি আমার কমিউনিটি মেডিসিনের লাইফ শুরু করি 1985 থেকে। আমি পোস্ট গ্রাজুয়েশন করি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, এবং আমার রিসার্চ প্রোটোকল ছিল ডায়রিয়াল ডিজিজের উপরে, এবং সেটা আমি করেছি বগুড়ার সারিকান্দি থানার এবং নার্চিদ এবং গ্রামে আমি এই কাজটা করেছিলাম। এটা স্পেশাল ডায়রিয়াল ডিজিজের উপরে। তো ডায়রিয়া সম্পর্কে আমার একটা ভীতি আছে বলা যায়, এই জন্য যে আমার পরিবার হতে 2-1 তারা কলেরা রোগে মারা যায়। সেই হিসাবে আমি এই ডায়রিয়া রোগটাকে ভীষণ একটা কনসাসলি ডিল করি। ধন্যবাদ। তাহলে আপনি একজন ডাক্তার হিসেবে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে কি ধরনের উপদেশ দিতে চাইবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা ক্রেতা, যারা খাবার খাই, অন্তত আমাদেরও এই স্বাস্থ্য সচেতনের বিষয়ে একটা প্রচণ্ড দৃষ্টি দেওয়া দরকার, যাতে আমরা ভালো পরিবেশে খাবারটা পেতে পারি। বিশেষ করে স্বাস্থ্যসম্মতভাবে আমরা যেগুলো বলি, যেমন যেখানে খাবারটা তৈরি হবে সেখানকার পরিবেশ, এবং যারা ডিস্ট্রিবিউট করবে তাদের স্বাস্থ্যবিধি, এবং যে সমস্ত বয় বেয়ারার খাবারগুলো পরিবেশন করে তারাও কিন্তু মানে যেটা আমরা হেলদি ইন্ডিভিজুয়াল যে কথাটা বলি, তাদের কোনো ডিজিজ থাকবে না এরকম লোক, এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার করতে হবে, তারা ডিস্ট্রিবিউট করবে, এই সমস্ত কিন্তু আমাদের একটু দেখা দরকার। ধন্যবাদ। তাহলে আমরা তো জানলাম যে স্বল্পমেয়াদী কিছু রোগ হয়েই থাকে, এখন এই হোটেলে অস্বাস্থ্যকর খাবারগুলো যদি দীর্ঘদিন আমরা খেতে থাকি সেক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী কোনো রোগের সম্ভাবনা থেকে থাকে কিনা? দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনা একদম যে উড়িয়ে দেওয়া যায় তা না, এটি আন্ডার স্টাডি, এখন স্টাডির পর্যায়ে রয়েছে। তবে দীর্ঘমেয়াদীতে বিশেষ করে কিছু অ্যাবডোমিনাল প্রবলেম, বিশেষ করে স্টোমাক যেটা আমরা পাকস্থলী বলি, সেখানকার আলসারের একটা সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া অনেক সময় এই যে সমস্ত পচা মানে বাজে তেল আমরা যে করতেছি কনজামশন, সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর এই কাজটি করতে যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের বাংলাদেশের আইনে যে দণ্ডবিধি রয়েছে তা সম্পর্কে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতা অবগত নয়। রাস্তার পাশের হোটেলগুলোতে খাবারের মান নিয়ন্ত্রণের ব্যাপারে যে প্রচলিত আইন আছে সেই ব্যাপারে আপনার কতটুকু জানা আছে? আসলে সে সম্পর্কে তেমন কিছু জানা নেই, তবে নোংরা খাবার বা ভেজাল মিশানো খাবারের এক্ষেত্রে যে এটা শাস্তিযোগ্য অপরাধ সেটা জানি, কিন্তু
কোন আইনের ভিত্তিতে কতটুকু শাস্তি বা কিভাবে কি করতে হবে সে সম্পর্কে আমরা জানি না। অত ডিটেলস কিছু জানি না, তবে যতটুকু জানি যে এরকম মানে অস্বাস্থ্যকর খাবার মানে ভেজাল টেজাল মেশালে আর কি যে একটা জরিমানা করা হয় সে সম্পর্কে জানি না, সে বিষয়ে আমার জানা নেই। কোনো কনসেপ্ট আছে যে এগুলো আইন অনুযায়ী সিদ্ধ নয়, কিন্তু তারপরও এটা করা হয়ে থাকে। আপু আপনার কিছু জানা আছে? আইনটা এক্স্যাক্টলি আমি জানি না, তবে জরিমানার একটা ব্যাপার আছে মনে হয়, যে তো মানে কি এক্স্যাক্টলি আসলে কি আইন, মানে মোবাইল কোর্ট হয় কিন্তু সাজা হয়, বাট আইনটা সম্পর্কে আমার ওইভাবে ধারণা নাই অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আমাদের জানা নেই, জানা নেই আমাদের। ধন্যবাদ। আর তাই আমাদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্টটিকে পূর্ণতা দিতে হলে প্রচলিত এই আইনটি সম্পর্কে সর্বসাধারণের অবগত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করেছি। আর সেই উদ্দেশ্যে আমরা কথা বলেছি আইনজীবী নীলিমা বিশ্বাসের সাথে। আমরা এখন কথা বলবো অ্যাডভোকেট নীলিমা বিশ্বাসের সঙ্গে। ম্যাম, কাইন্ডলি আপনি আমাদেরকে জানাবেন, আমাদের দেশে বিভিন্ন হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ, রান্না এবং পরিবেশন করা হয়। এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের আইনে কি কি বিধান রয়েছে? সেক্ষেত্রে প্রথমবার যদি সেই ব্যক্তি এইভাবে ধরা পড়ে তাহলে তার ক্ষেত্রে 5,000 টাকা সর্বোচ্চ জরিমানা হবে এবং তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে। তিনি যদি তাৎক্ষণিকভাবে সেটা পরিশোধ করেন এবং ওখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন তিনি ওখানে একটা আদালত বসাবেন, মানে তার এখতিয়ারে তাকে যতটুকু ক্ষমতা দেওয়া আছে সেভাবে মামলাটা করার জন্য একটা ওনার কাছ থেকে ইটা নেবেন, মানে তিনি যে করছেন, যে কাজগুলো করছেন সেটা হলো নেওয়ার পরে সেটা লিখিতভাবে তৈরি করবেন, করে ওনাকে পড়িয়ে শোনাবেন। শোনানোর পরে ওনাকে বলবেন যে কেন উনি এটা করছেন। যদি উনি এটা স্বীকার করে নেন তাহলে, এবং ওই যে জরিমানাটা ওনার উপর দেওয়া হবে সেটা যদি উনি পরিশোধ করে দেন তাহলে ওই ক্ষেত্রে তাকে ওখান থেকে রিলিফ দেওয়া হয়। জরিমানাটা কত? জরিমানাটা 5,000 টাকা প্রথমবারের ক্ষেত্রে, এবং সাজাটা 6 মাস। যদি উনি জরিমানা দেন তাহলে তাকে 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। স্বীকার না করলেই নয় যে তরুণ সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক সূত্রে বেঁধে রেখেছে। তাই এই তরুণ সমাজকে সাথে নিয়ে এগোনোর জন্য আমরা আমাদের কাজ সম্পর্কে ব্লগে লেখালেখি করছি, আর সেই সাথে আমাদের ফেসবুক ওপেন গ্রুপ হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটি তো আছে। এভাবে এগিয়ে চলেছে রাজশাহী অ্যাক্টিভ সিটিজেন 14তম ব্যাচের সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট হাইজেনিক ফুড ফর হেলদি কমিউনিটির কাজ। আমরা শুরুতেই বলেছিলাম আমাদের মূল উদ্দেশ্য সচেতনতা তৈরি এবং বৃদ্ধি করা। আমাদের বিশ্বাস সচেতনতার এই সেতুবন্ধন যদি আমরা তরুণদের মাঝে গড়তে পারি, যদি তাদের একবার বিশ্বাস করাতে পারি, আমাদের অধিকার আদায়ের জন্য সম্মিলিত দাবি উত্থাপন সমাধানের পথ উন্মুক্ত করতে পারে। তবে শুধুমাত্র সুস্বাস্থ্য এবং সুখাদ্যের নিশ্চয়তাই নয়, প্রতিদিনের ছোট বড় অনেক সমস্যার সমাধানই সম্ভব। সকলের শুভকামনায় সফল আমরা হবই, এই প্রত্যাশায় আমি SM রাফি এবং আমার সঙ্গে উপস্থাপনায় ছিলেন নিখাতে জান্নাত বিনতে জিন্না এবং তৌহিদা আরব অরিন। 14তম ব্যাচের পক্ষে বিদায় নিচ্ছি এখানে।